আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মঞ্জুরুর রহমান, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাকাউন্টিং, কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ কুষ্টিয়া। আর অ্যাকাউন্টিং 16/32 এর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। অ্যাকাউন্টিং, আমার চ্যানেলের নাম হচ্ছে অ্যাকাউন্টিং 16/32। অ্যাকাউন্টিং 16/32। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে সেটা হচ্ছে সমন্বয় দাখিলা। তো আজকে আপনাদের সাথে আমি আমার অ্যাকাউন্টিং চ্যানেলের নাম হচ্ছে অ্যাকাউন্টিং 16/32। এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। এবং এই চ্যানেল থেকে নিয়মিতভাবে ইন্টারমিডিয়েট থেকে শুরু করে মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত ম্যাথ রিলেটেড ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। তো আজকে আপনারা কিছু জিনিস দেখবেন যে এই ছাগলা মার্কা অ্যাকাউন্টিং আর কতকাল চলবে। মুনাফাবিহীন বিক্রয় এর জাবেদ আদায় বিক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট 200 টাকা বিক্রয় থেকে বাদ যায় আর ক্রয় থেকে বাদ যায়। এবার দেখেন এই জিনিসটা কতটুকু ভুল, এবং এটা যুগ যুগ ধরে চলে আসছে। বিক্রয় থেকে বাদ দিলেন আর ক্রয় থেকে বাদ দিলেন, তাহলে আপনি মালটা কিনছিলেন কার কাছ থেকে কিনছিলেন? হয় নগদে কিনছিলেন, না হয় বাকিতে কিনছিলেন। তাকে তো টাকাটা আপনাকে দিতে হবে। আপনি বিক্রয় থেকে বাদ দিলেন, ক্রয় থেকে বাদ দিলেন, লাভ ক্ষতি কিছুই হলো না, বাস শেষ। কিন্তু এর পরবর্তী যে ঘটনাটা আপনার ঘটছে সেটা হচ্ছে আপনি মালটা যখন কিনেছিলেন তখন হয় নগদে কিনেছিলেন অথবা বাকিতে। তাহলে নগদে কেনার সময় আপনার টাকাটা কিন্তু চলে গেছে। আর আপনি যখন বিক্রি করছেন তখন আপনি বিক্রয় থেকে বাদ দিচ্ছেন আর ক্রয় থেকে বাদ দিচ্ছেন, আপনি টাকাটাও পেলেন না, আবার গোডাউন থেকে মালটাও দিয়ে দিলেন। তার মানে কি? আপনার আমও গেল, সালাও গেল। এই ধরনের অ্যাকাউন্টিং যারা পড়ায় তাদের সাথে আমি একমত না। এবং এইটা আমি 2006 সালে সম্ভবত একটা বিশাল 150 জনের একটা শিক্ষকদের সম্মেলনে বলছিলাম এটা সম্পূর্ণরূপে ভুল। কারণ আপনি যখন ক্ষতিতে বিক্রি করবেন তখন কি করবেন? তখন কি জাবেদা দেবেন? আপনার এক আত্মীয় আপনার কাছে আসলো, এসে বলল যে লাভ করার দরকার নেই, যে দামে কিনেছেন ওই দামে আপনাকে দিয়ে দেন। তো আপনি মালটা দিয়ে দিলেন, আর বিক্রয় থেকে বাদ দিলেন আর ক্রয় থেকে বাদ দিলেন। তাহলে কি হলো? ওই লোকের কাছ থেকে আপনি টাকাটাও পেলেন না, আবার মালটা যার কাছ থেকে বাকিতে বা নগদে কিনেছিলেন আপনার নগদও গেল, আবার আপনি নগদও পেলেনও না। তাহলে এটা কোন ধরনের অ্যাকাউন্টিং? এটা ভুল আছে। এই ভুলের উপর দিয়েই আপনাকে অ্যান্সার করতে হবে, নইলে ছাত্রদের মাথায় ঢুকবে না। স্যার অত চিন্তা করে না। এটা বিক্রয় থেকে বাদ দেবেন, ক্রয় থেকে বাদ দেবেন। আর্থিক বিবরণীতে বিক্রয় থেকে বাদ দেবেন, ক্রয় থেকে বাদ দেবেন, কিন্তু সঠিকটা হবে সঠিক যেটা, এটা কিন্তু ভুল। এই ভুলটা দিয়ে চলবেন, নইলে আপনার নাম্বার কেটে নেবে, আমি ঠেকাতে পারবো না। এই ভুলটা দিয়ে চলবেন, কিন্তু সঠিকটা যেটা হবে নগদান হিসাব ডেবিট অথবা প্রাপ্য হিসাব ডেবিট। আপনি বাকিতে বেচেন, নগদে বেচেন, সেটা আপনার দেখার দরকার নাই। নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আপনি নগদে বেচেন কি ক্ষতিতে বেচেন সেটা দেখার কোনো দরকার নাই। এটা হওয়ার কথা ছিল, কিন্তু এটা যে কিভাবে তারা দিয়েছে। আপনি যখন ব্যবসা করতে যাবেন, আপনার এক আত্মীয় এসে আপনাকে বলবে যে ভাই ওই যে দামে কেনা সে দামে আমাকে দিয়ে দেন। তো আপনি মালটা দিয়ে দিলেন আর ক্রয় আর বিক্রয় থেকে বাদ দিয়ে দিলেন। আপনি তো নগদ টাকাও তার কাছে পেলেন না আর পাবেন না। তার মানে আপনি মালটাকে ফাও কিনে নিয়ে এসেছিলেন। আপনাকে তো নগদ টাকা দিয়ে মালটা কিনে গোডাউনে রাখতে হয়েছে। আর যখন বিক্রি করলেন তখন ক্রয় থেকেও বাদ দিলেন, বিক্রয় থেকেও বাদ দিলেন, আপনার লাভ লস কিছু হলো না। কিন্তু আপনি তো টাকাটা তার কাছ থেকে পেলেন না। তাহলে সেই ভুল হিসাবটা কেন বিগত 50-60 বছর ধরে চলে আসছে ভুলটা? এই সঠিক জাবেদাটা হবে এইটা। আপনি ক্ষতিতেই বেচেন আর নগদেই বেচেন, কিন্তু এই সঠিকটা যদি আপনি পরীক্ষার খাতায় ছাত্ররা লেখে আপনি কেটে দেবে। আপনি অতএব এই ভুলটা দিয়েই উত্তরটা দেবেন। এটা ভুল হিসাবে চলে আসছে, ভুল হিসাবেই থাক, আর 2-1 বছর চলবে। কারণ এটা নিয়ে আমি অনেক শিক্ষকদের অনেক অনেক সম্মেলনে অনেক শিক্ষকের সাথে এই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছে, এবং তারা আস্তে আস্তে এটা ছড়াতে একসময় বাদ হয়ে যাবে। আপনিও বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আসি আগুনে বিনষ্ট পণ্য। দেখেন, সমাপন মজুত পণ্য 50,000 টাকার মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে আগুনে বিনষ্ট পণ্য 10,000 টাকা যুক্ত রয়েছে। বীমা কোম্পানি 7,000 টাকা দিতে সম্মত হয়েছে। আচ্ছা, আগুনের সাথে কি আপনার কথা হয়েছে যে আগুন তুমি 31শে ডিসেম্বর আমার গোডাউনে আসবা আর আমি সব মাল পুড়িয়ে দিবা,
আর আমি ছাত্রদের সাইজ করার জন্য সমন্বয় দাখিলা হিসাবে চালিয়ে দেব। বাহ, খুব সুন্দর কোশ্চিন, এত মজার কোশ্চিন আর আমি জীবনে দেখিনি। 37 বছর ধরে ঘোরার পাগলের মধ্যে ঘোরাচ্ছি আমরা ছাত্রদেরকে, আর না। আচ্ছা, আগুনের সাথে কি 31 ডিসেম্বর আগুন লাগতে পারে গোডাউনে? চৈত মাসে লাগে না, যখন চরম গরম থাকে, অথবা ফেব্রুয়ারি মাসে, জুলাই মাসে, তখন আপনি কি করবেন? এবার একটা সংক্ষিপ্ত গল্প বলি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় নারায়ণগঞ্জের, যেটা বাংলাদেশের পাটের মানে ইংল্যান্ডের ড্যান্ডের সাথে তুলনা করা হতো, সব পাট রপ্তানি হতো ওখান থেকে। তো গোডাউনের মালিকরা পাটের গোডাউনে আগুন ধরিয়ে দিয়েছে, দিয়ে বিমা কোম্পানির কাছে দাবি করলো যে আমাদের টাকাগুলো দিয়ে দেন, আমাদের অনেক মাল পুড়ে গেছে, বিমার দাবি দেন। তো বিমা কোম্পানিতে একটা পোস্ট আছে অ্যাকচুয়ারি। এটা বাংলাদেশে এখন কতজন আছে জানি না, তবে স্বাধীনতার সময় সর্বোচ্চ বোধহয় 6 কি 7 জন ছিল। এই ডিগ্রিটা এখনও বাংলাদেশ থেকে না হয়, ফ্রান্স থেকে হয় আমার জানা মতো, এখন অন্যান্য রাষ্ট্র থেকেও হতে পারে। তো বিমা কোম্পানির ওই অ্যাকচুয়ারি আসলেন, উনি সবাইকে ডাকলেন, সবার সামনে উনি আগেই গোডাউনে সব সিলগালা করে রাখতে বলছিলেন এবং পুলিশ প্রহারের ব্যবস্থা রাখছিলেন। এবার উনি সবার সামনে কিছু পাট পোড়াইলেন, 1 মণ মতো পাট পোড়াইলেন বা 40 কেজি, তখন মন ছিল, 1 মণ পাট পোড়াইলেন। পাট পোড়ানোর পরে বললেন কতটুকু ছাই আছে, 1 মণ পাট পোড়ায় ছাই হলো দেখা যাচ্ছে 5 কেজি। তখন উনি যার গোডাউনে যতটুকু ছাই ছিল সে অনুযায়ী যা যতটুকু মাল পড়েছে সেই অনুসারে টাকাটা দিয়ে চলে গেলেন। এবার ব্যবসায়ী সব লাজবাব। এই ধরনের কোশ্চেন হওয়া ঠিক না। আপনি এখন দিয়েছে কোশ্চেন, আপনি কি করবেন? এটা আমরা সাধারণত সমাপনী মজুত পণ্য থেকে একবার বাদ দিয়ে আবার আগুনে বিনষ্ট হিসেবে দেখাই। তো এটা সহজ সমাধান হচ্ছে, আপনি সমাপনী মজুত পণ্য থেকে বাদ দেবেন, আবার দেখাবেন আগুনে বিনষ্ট। একবার বাদ দেবেন 10,000 টাকা, আবার আগুনে বিনষ্ট পণ্য, আবার 10,000 টাকা আলাদা করে দেখাবেন। এটা প্রচলিত। তো আগুনে বিনষ্ট পণ্য এখানে সমাপনী মজুত দেখাবেন। সমাপনী মজুত 50,000 বাদ আগুনে বিনষ্ট 10,000, তাহলে এখানে থাকলো কত? 40,000। আবার আগুনে বিনষ্ট পণ্য আবার আপনি 10,000 দেখালেন, তাহলে তো এটা কোনো ইফেক্ট পড়লো না। তাহলে এটা করার দরকার ছিল কি? এই ধরনের এন্ট্রি কেন দেওয়া হবে? এইভাবে আপনি করবেন, সমাপনী মজুত পণ্য 50,000ই রাখবেন। অর্থাৎ আপনি যখন সমাপনী মজুত পণ্য দেখাবেন তখন 50,000ই রাখবেন, কিন্তু ব্যালেন্স শিটে যখন দেখাবেন, এটা হচ্ছে ক্রয় বিক্রয় হিসাবে দেখানো হতো। এটা আয় বিবরণীর কথা বলছি, আয় বিবরণীতে এটা হয়। আর লাভ ক্ষতি বা আয়, এখানে সমাপনী মজুত, এখানে যখন আপনি আয় বিবরণী করবেন তখন আপনি এখন আয় বিবরণী আমেরিকান মেথডে করলে আপনাকে অবশ্যই 50,000 টাকা রাখতে হবে। লাভ ক্ষতি বা এখানে পরিচালনা খরচ হিসাবে, মানে এটাকে বলে এক্সট্রা অর্ডিনারি আইটেম আমেরিকান মেথডে। আগুনে বিনষ্ট পণ্য খরচ হিসাবে বিনষ্ট পণ্য খরচ হিসাবে দেখাবেন। এখানে আগুনে বিনষ্ট 10,000 বাদ বিমা কোম্পানি কত দিল? 7,000। তাহলে আয় বিবরণীতে আপনি খরচ হিসাবে দেখাবেন সমান 3,000। কিন্তু যখন আপনি আয় বিবরণী প্রস্তুত করবেন তখন কিন্তু সমাপনী মজুত 50,000ই রাখবেন। আর যখন পরিচালনা খরচ হিসাবে দেখাবেন, অর্থাৎ মোট লাভ হলো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আগুনে মোট লাভ হলো, সেই মোট লাভ থেকে আপনি পরিচালনা খরচ বাদ দেওয়ার সময় এখানে আগুনে বিনষ্ট পণ্য 3,000 টাকা দেবেন। এবার উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে আপনি এই জিনিসটাকে কিভাবে দেখাবেন? উদ্বৃত্ত পত্রে এখানে সমাপনী মজুত পণ্য এখানে আপনি 40,000 দেখাবেন। আর বিমা কোম্পানির নিকট পাওনা আপনি 7,000 টাকা দেখাবেন। তাহলে এখানে মোট লাভ নির্ণয় কিন্তু এটা কোনো ইফেক্ট ফেলছে না। নিট লাভ 3,000 টাকা কমাই দিচ্ছে। আর উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে এটা দেবেন। এটা ব্রিটিশ মেথডের জিনিস, যুগ ধরে চলে আসছে। আরেকটা জিনিস দেখেন, সমাপনী মজুত পণ্য 1,40,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে চলতি সালে বিক্রিত 8,000 টাকার পণ্য অন্তর্ভুক্ত আছে যা সরবরাহ করা হয়নি। তাহলে এখানে সমাপনী মজুত ধরবেন। সমাপনী মজুদ আপনি এখানে
দেখাবেন হচ্ছে 1,32,000 টাকা, সোজা কথা। কারণ এটা বিক্রি হয়ে গেছে, সর্বনিম্ন এটা আপনার পণ্য না, অতএব সমাপনী মজুদ আপনি 1,32,000 টাকা দেখাবেন। এবার আপনার সমাপনী মজুদের জাবেদাটা কি হবে? এটা জাবেদা আমি সমাপনী মজুদ, এটার জাবেদা হচ্ছে, আমরা পিরিয়ডিক্যাল ইনভেন্টরি সিস্টেম একাদশ শ্রেণীর কথা বলছি, কিন্তু এটা পারপিচুয়ালের কথা কিন্তু বলছি না। এটা সমাপনী দাখিলার মধ্যে যাবে, আয় হিসাবে থাকবে, এটা আয় হিসাবে থাকবে, অর্থাৎ আয় বিবরণী ডেবিট হবে, বুঝছেন? আয় বিবরণী ডেবিট আর সমাপনী মজুদ ক্রেডিট। সমাপনী মজুদ ক্রেডিট বিক্রয়ের সাথে 1,32,000 টাকা বিক্রয়ের সাথে যাবে, কিন্তু এটা সমাপনী মজুদ, একটা সমাপনী দাখিলা, এটা সমাপনী দাখিলা, আয় বিবরণী ডেবিট আর সমাপনী মজুদ ক্রেডিট। এখন এইটা না, সরি ভুল হলো, উল্টাই গেছে। এটা সমাপনী মজুদ ডেবিট করবেন, সমাপনী মজুদ ডেবিট করবেন, আয় বিবরণী ক্রেডিট করবেন। সমাপনী মজুদ ডেবিট আর আয় বিবরণী ক্রেডিট, এটা সমাপনী দাখিলা, এটা সমাপনী দাখিলা, এটা সমাপনী দাখিলা বলে, এটা সমন্বয় দাখিলা না। এবার আসু দেখেন, সমাপনী মজুদ পণ্য 1,80,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, কিন্তু এর মধ্যে 5,000 টাকার মনিহারি অন্তর্ভুক্ত আছে। এখানে সমাপনী মজুদ দেখাবেন, সমাপনী মজুদ 1,75,000 টাকা দেখাবেন, সোজা হিসাব। এখানে 1,80,000 বাদ মনিহারি দেখাবেন, মনিহারি 5,000, 1,75,000। আর আয় বিবরণী যখন প্রস্তুত করবেন, অর্থাৎ এখানে মনিহারি বা সাধারণ খরচ যখন থাকবে, মনিহারি অথবা এখানে মনিহারি যদি থাকে বাদ অব্যবহৃত, যেটা আমার আগের অঙ্কগুলোতে বলেছি, বাদ অব্যবহৃত, রেমিলে যে মনিহারি থাকবে তা থেকে অব্যবহৃত এখানে 5,000 টাকা বাদ যাবে। যদি মনিহারি না থাকে তাহলে সাধারণ খরচ থেকে বাদ দেবেন। এবার আবারও আসে আর একটা অঙ্কে, এখানে দেখেন লিখেছে, দেখেন সমাপনী মজুদ 50,500 টাকায় মূল্যায়ন করা হয়েছে। এর মধ্যে মনিহারি দ্রব্য 5,000 টাকা, 5,000 টাকা। এই মূল্যায়নের পরক্ষণে 10,000 টাকা পণ্য আগুনে বিনষ্ট হয়। বীমা কোম্পানি নিশ্চিত ছিল না, বীমা করা ছিল না। তাহলে এখানে সমাপনী মজুদ আপনি দেখাবেন 50,500 বাদ মনিহারি 500, তাহলে এখানে 50,000 টাকা হলো। আবার বাদ এখানে আগুনে বিনষ্ট বাদ দেবেন, আগুনে বিনষ্ট এখানে বাদ দেবেন 10,000, তাহলে এখানে 40,000। আবার আগুনে বিনষ্ট দেখাবেন, তাহলে মোট লাভের কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। আগুনে বিনষ্ট পণ্য 10,000, এখানে সম্পূর্ণ মজুদটা কিন্তু এটা থাকবে। আর আয় বিবরণীতে মানে এটা মোট লাভ নির্ণয় কোনো এফেক্ট ফেললো না। আয় বিবরণীতে মোট লাভ, আগুনে বিনষ্ট পণ্য এখানে আপনি 10,000 টাকা বসাই দেবেন, 10,000। আর উদ্বৃত্ত পত্রে আপনি বা আর্থিক অবস্থার বিবরণী উদ্বৃত্ত পত্রে আপনি কিভাবে দেখাবেন? এখানে সমাপনী মজুদ দেখাবেন, সমাপনী মজুদ এখানে দেখাবেন, যেহেতু উপরে বাদ দেওয়া হয়ে গেছে, নতুন করে আর বাদ দেওয়ার কিছু নেই। সমাপনী মজুদ সোজাসুজি 40,000 টাকা বসাই দেবেন। আর মনিহারি মজুদ, কারণ এখানে বাদ দিয়েছি আমি, ওখানে বর্ণনামা রয়েছে, এখানে আর মনিহারি মজুদ এখানে 500 টাকা, আর কিছু দরকার নাই, কারণ এখানে বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে তো উপরে বাদ দিয়েই আসছে আমি, এখানে তোমার তথ্য রয়েছে, আবার এখানে বাদ দেবো কেন? এবার আপনাদের আরও কিছু তথ্য বলি, যে এই মুনাফাবিহীন বিক্রয়, আগুনে বিনষ্ট পণ্য, অলিখিত বিক্রয় এটা বাদ পড়ার ভুল, অলিখিত ক্রয় এটা বাদ পড়ার ভুল, এটা ভুল সংশোধনের মধ্যে যাবে, এটা এর মধ্যে আসবে না। আপনি আমেরিকান বইগুলোতে যদি দেখেন, এগুলো অনেক আগেই অ্যাকাউন্টিং থেকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের দেশে এই ছাত্রদের পানিশমেন্ট দেওয়ার জন্য এইভাবে যুগের পর যুগ চলছে। ইনশাল্লাহ আগামী কয়েক বছরের ভিতরে এগুলো পালাবে। ভালো থাকে।